চাই। প্রথমেই যে বিষয়টি গত দুদিন ধরে বেশ আলোচনা হচ্ছে বাংলাদেশে, আমাদের প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি দিল্লিতে গিয়ে এয়ারপোর্টে বেশ হেনস্থার শিকার হয়েছেন। নিশ্চয়ই আমরা তীব্র নিন্দা জানাই, কিন্তু ভারতের পক্ষ থেকে নানান ধরনের কথাবার্তা আবার শুনতে পাচ্ছি। তিনি কূটনৈতিক পাসপোর্ট কেন নিয়ে যাননি, সাধারণ পাসপোর্ট কেন নিয়েছেন, তিনি সন্দেহভাজনদের তালিকায় ছিলেন, তার একটি ইউটিউব চ্যানেল ছিল আপনি জানেন বা এখন আছে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে আরো আগে। এবং সরকারের পক্ষ থেকে বেশ একটা আক্রমক ভঙ্গি আমরা গতকাল পর্যন্ত খেয়াল করছিলাম। আজকে সকালে এসে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে একটু নমনীয়তা লক্ষ্য করলাম। আসলে বিষয়গুলো কি? ভারতের সাথে আমাদের সম্পর্কটা সবসময় ন্যায্যতা ভিত্তিক হওয়াটা উচিত। যে আমরা যে নতজানু হয়ে থাকবো বিষয়টা সেরকম না। আবার ভারত যে আপনার যেটাকে অনেকেই বলেন দাদাগিরি, সেই দাদাগিরিটা করবেন সেটাও ঠিক না। আবার আমাদের মনে রাখা দরকার যে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা যে সহযোগিতা করেছে। তবে এটা ঠিক যে আপনার বৃহৎ প্রতিবেশী তার চারপাশের যে প্রতিবেশী যারা থাকে তাদের ব্যাপারে কিন্তু খুব কনসার্ন থাকে। কারণ আপনি দেখেন যে মিয়ানমারের সাথে চীনের কিন্তু অনেক বড় একটা সীমান্ত আছে। তো এই মিয়ানমারের যে জান্তা সরকার তাকেও চীন সহযোগিতা দেয়। আবার তার যে জান্তা সরকারের যে বিদ্রোহী গোষ্ঠী তাদেরও কিন্তু আপনার সহযোগিতা দেয়। এবং আমাদের যেটা মানে ডাক্তার জাহিদুর রহমানের যে ঘটনাটা সেটা খুবই আহ দুর্ভাগ্যজনক। এবং প্রথম দিকে গতকাল আমরা যেরকম খবর টবর দেখেছি, আজকে দেখলাম অনেকটা নমনীয়। এবং আমার কাছে মনে হয় যে উনি যদি লাল পাসপোর্টটা ব্যবহার করতেন এবং আহ, প্রথম দিন যে তথ্যগুলো পেয়েছি তার পরের দিন আমরা আরো বেশি তথ্য পেলাম। এবং আমার মনে হয় যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে খুবই প্রফেশনাল, খুবই আহ, পরিপক্ক এবং খুবই আপনার পেশাদারিত্বের পরিচয় দেওয়া উচিত। এবং ভারতের সাথে সম্পর্ক খারাপ করে অনেক বিষয় আমরা ভারতের উপর নির্ভরশীল। আবার ভারতও তাদের সিকিউরিটির কারণে, তাদের সেভেন সিস্টার্স নানা কারণে আমাদের উপর নির্ভরশীল। আবার সাম্প্রতিক সময়ে ভারত যেভাবে বাংলাদেশের মানে একদম সরকার থেকে শুরু করে আপনার জনগণের ভিতরে তারা যে অ্যান্টাগনিস্টিক অ্যাটিটিউড দেখেছে, তাতে কিন্তু তারাও কিন্তু বিকল্প খুঁজছে। তারাও কিন্তু মিয়ানমারের মধ্য দিয়ে সেভেন সিস্টার্স এর সাথে এমন কোন একটা মানে ইন্ডিয়ার সন্ধানে তারা তারা করছে যাতে করে বাংলাদেশের উপরে এইভাবে নির্ভর করতে না হয়। কারণ আপনি তো এই সম্পর্কগুলো ন্যায্যতা ভিত্তিক হবে। আমাদের প্রয়োজন থাকলে আমরা ভারতের কাছ থেকে নেব, ভারতের যে প্রয়োজন সেটা মানে বাংলাদেশের কাছে তাদের যে প্রয়োজন সেটা বাংলাদেশকে মেটাতে হবে। যদি সেটা না হয় তাহলে পরে এই আপনি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, তার চারপাশে যে প্রতিবেশী তাদের 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 ব্যাপারে সে খুবই কনসার্ন থাকে। আবার চীনও তাদের প্রতিবেশী তাদের ব্যাপারে কনসার্ন থাকে। বিষয়টা এরকম না যে বাংলাদেশের ব্যাপারে ভারত বেশি ইন্টারেস্ট নিচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি সারা পৃথিবীতেই দেখবেন যে বৃহৎ প্রতিবেশী রাশিয়া ইউক্রেন সেই সম্পর্কটা দেখেন। রাশিয়া নিশ্চয়ই তার নাকের ডগায় ইউক্রেনে, সেখানে যদি কোনো ন্যাটোর মানে সে যদি ন্যাটোর সদস্য হয়ে যায় কিংবা সে যদি রাশিয়ার সিকিউরিটি থ্রেট হয়, সে কিন্তু সেটা মানবে না। সুতরাং এই বাস্তবতাগুলো কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। আবার আমার যদি বিষয়গুলো মার্কিন চুক্তি যে বিষয়গুলো সেই জায়গা থেকে আমরা তো অনেকে মনে করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অনেকখানি বিকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস বিক্রি করে দিয়ে গেছে বা সেই চুক্তি এই সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি যদি ভারতের স্বার্থের বিরুদ্ধে হয়ে থাকে, ভারত যদি এমনটা মনে করে, আপনার কি মনে হয় যে ভারত আরো বেশি অ্যাগ্রেসিভ হতে পারে? আমার তো মনে হয় 5ই আগস্টের পরে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারত। এটা ভারত পাশে থাকার কারণে, কারণ আপনার আমরা শুনেছি যে সিরিয়া লিবিয়া সেরকম একটা অবস্থা বাংলাদেশে করে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে তার যে স্বার্থ সিদ্ধি, এখানে আপনার বিমান সামরিক ঘাঁটি করা, তারপরে এখানকার যে সমুদ্র বন্দর সেটা তার পছন্দের যে আপনার প্রতিষ্ঠান তাকে দিয়ে দেওয়া, এ সমস্ত কারণে আপনার এখন মানে পৃথিবীর একটা বড় জিনিস মানে বড় স্বার্থ ইন্দো প্যাসিফিক যে এলাকাটা সেটা নিয়ে কেন্দ্রীভূত হচ্ছে। এবং সেই জায়গাতে আপনার চীনের একটা বড় স্টেক আছে এবং তাদের একটা ভালো প্রভাবও আছে। সেই প্রভাব বলয়ে আসার জন্য এই আপনার বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গত বেশ কিছু বছর ধরে। এবং সেই জন্য কিন্তু তারা এই পুরো বিষয়টা টার্গেট করে তারা অগ্রসর হচ্ছে। কিন্তু এইখানে ধরেন যে
মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চাচ্ছে এখানকার সে অবস্থান নিতে, সেইটা কিন্তু ভারতের স্বার্থের সাথে সাংঘর্ষিক, আবার একই সাথে চীনের স্বার্থের সাথেও সাংঘর্ষিক। সুতরাং এই যে আপনার একটা প্রক্সি ওয়ারের মধ্যে আমরা চলে গিয়েছি, এই সময়টাতে আমাদের কূটনীতি কিন্তু অনেক বেশি পরিপক্ক হওয়া উচিত। আবার একই সাথে আমাদের যে রাজনৈতিক দলগুলো তাদেরও কিন্তু মানে জাতীয় স্বার্থে মানে তাদের ঐক্যবদ্ধ থাকাটা উচিত ছিল। এটা ঐক্যবদ্ধ না থাকার কারণে আমরা কিন্তু আমাদের স্বার্থ, জাতীয় স্বার্থ সঠিকভাবে সংরক্ষণ করতে পারছি না। সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ দুবাইয়ে তিনি অ্যারেস্ট হয়েছেন ইন্টারপোলের সহযোগিতায়, এবং সেটির খবর জানাতে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বললেন যে এটি আমাদের পুলিশের ঐতিহাসিক ভূমিকা। এখানে আমাদের পুলিশের কি ভূমিকা আছে আমি জানি না, আপনি হয়তো ভালো বিশ্লেষণ করতে পারবেন আইনের অধ্যাপক হিসেবে। এবং তিনি বলছেন যে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতির থেকে বেরিয়ে আসবে। আসলে কি তাই আপনি মনে করেন যে এটির মধ্য দিয়ে মানে আমরা কোনো সিমটম খুঁজে পাচ্ছি বিচারহীনতার সংস্কৃতির পথে বেরিয়ে আসার? যদি তাই হয়ে থাকে তাহলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে এত অসংখ্য অভিযোগ, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে আরো আরো নানান বিষয়ে দেশ বিকিয়ে দেওয়া, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলা এবং উপদেষ্টাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, এই সরকার তো বিচারের মানে প্রতিশ্রুতিদের জায়গা থেকে কিংবা আইনের জায়গা থেকে তাদের মানে কেশবটিও স্পষ্ট করার সাহস সম্ভবত এখনো পর্যন্ত পেল না। কি বলবেন আপনি? এবং বিশেষ করে হামে যখন আক্রান্ত হয়ে সরকারি হিসেবে প্রায় 700 শিশুর মৃত্যু হয়েছে, সে বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে মানে ইউনিসেফ থেকে শুরু করে বিশেষজ্ঞ সংস্থা ডক্টর ইউনূস সরকার দায়ী, সেখানে তা নিয়ে টু শব্দটি পর্যন্ত নেই। তাহলে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারছি? ধরেন যে আপনি যেটা শুরু করেছিলেন, বেনজির সাহেব সাবেক আইজিপি, তার ইন্টারপোলের মধ্যে মানে ইন্টারপোলের যে রেড অ্যালার্ট জারি, এইটা নিয়েও আমাদের দেশে একটা চমক তৈরি করে অনেকেই। আমাদের শিক্ষিত লোক, সাবেক উপদেষ্টা কিংবা সরকারের যারা থাকেন, তারা একটা চমক তৈরি করতে চান কিংবা চমক তৈরি করেন, এবং সেইখানেও কিন্তু বাংলাদেশের পুলিশ ওখানে গিয়ে কিছু করতে পারবে না। এবং যে পুলিশ, ইন্ডিয়া পুলিশের জুরিসডিকশন তার দেশের ভেতরে, বাংলাদেশের পুলিশের জুরিসডিকশন তার দেশের ভেতরে। তো ওইখানে দুবাই পুলিশ যে ওখানকার জুরিসডিকশন তার ভেতরে, ওই দেশের আইন অনুযায়ী যদি কোনো অপরাধ হয়, তার বিরুদ্ধে যদি কোনো পরোয়ানা জারি হয়, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, পুলিশের যদি এখতিয়ার থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করতে। গ্রেপ্তার হয়েছেন উনি, এখন আপনি তাদের সাথে আমার প্রত্যর্পণ চুক্তি নেই, এক্সট্রাডিশন ট্রিটি নেই তাদের সাথে। সুতরাং আপনি যদি বেনজির সাহেবকে আনতে চান, তাহলে পরে আপনার এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার নোট তৈরি করতে হবে যে ওনার বিরুদ্ধে দুদকের এই মামলা আছে, কিংবা ফৌজদারি কোনো মামলা যদি থেকে থাকে দুর্নীতি সহ, তাহলে সেইটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওখানকার পররাষ্ট্র মন্ত্রণালয় ওখানে পাঠাতে হবে। তখন সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবকিছু বিবেচনা করে তাদের আমাদের সরকার যদি অনুরোধ করে যে তাকে আমাদের কাছে দেয়া হোক, তখন তাকে আনা যাবে। এর ভিতরে অনেক কিন্তু আছে, অনেক আপনার প্রসিডিউরাল বিষয় আছে। তো শেষ পর্যন্ত কতটুকু কি হবে জানি না, তবে আমাদের এখানে যেটা হয় যে চমক তৈরি অন্যান্য যে অ্যাক্ট আছে মানে তাদের এবং আমাদের আইনে যে সামঞ্জস্যতা যেসব ক্ষেত্রে, সেখানে আবার এই ধরনের বিষয় তো আছে। যদি তারা মনে করে যে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে অথবা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা আছে, সেখানে আবার হিউম্যান রাইটস নানান ধরনের অর্গানাইজেশন আছে, তাদের আপত্তির বিষয়গুলো উঠবে, মিস্টার বেনজির আপিল করবেন। সেখান থেকে কি আপনার মনে হয় যে অনেকে বলছে যে তাকে ফিরিয়ে আনাটা অনেকখানি কষ্টকর হবে বা হয়তো সম্ভব হবে না? আপনার কি মনে হয় আসলে, যেহেতু প্রতিপক্ষ তিনি তারপর রাজনৈতিক? বিষয়টা জটিল, বিষয়টা জটিল, এবং যেটা বললাম যে তাকে ফিরিয়ে আনতে গেলে অনেকগুলো শর্ত পূরণ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সরাসরি আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই। এবং তাকে যদি আনতে হয় অনেকগুলো প্রক্রিয়া আপনার সেটাকে আপনার সম্পন্ন করার পর তাকে আনা যাবে। এবং তারপরেও কিন্তু থাকে যে এর ভেতরে, কারণ যে প্রক্রিয়াটা চলবে তার ভেতরে যদি কেউ আবার কোনোভাবে ম্যানেজ করে ফেলে, কিংবা যদি অন্য অন্য জায়গা থেকে কোনো চাপ আসে, আমরা তো আমাদের দেশে
কিংবা আপনি ধরেন যে কিছু কিছু দেশ, আপনি ইউকে, ইউএসএ, ওখানে আপনার আইনের ব্যত্যয় হবে। আপনি বঙ্গবন্ধু হত্যা মামলার যে বিচার হয়েছিল এবং তাতে যারা কনভিক্টেড ছিলেন তাদের কারো কারো মৃত্যুদণ্ড দেওয়ার পরে তারা কিন্তু কানাডাতে ছিলেন, ইউএসএ তে ছিলেন, কিন্তু যেহেতু ওই সমস্ত রাষ্ট্রে ওখানকার সিটিজেন তারা এখন, এবং ওখানে মৃত্যুদণ্ড নেই, সুতরাং ওই কারণে কিন্তু তারা বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও তাদেরকে কিন্তু বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তুলে দেয়। সুতরাং এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, আইনি জটিলতা আছে, শেষ পর্যন্ত সেগুলো সম্পন্ন করে আনা যাবে কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে এটা আমি মনে করি যে বেনজির সাহেব, উনি আমি যতটুকু জানি খুব দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে যে তার ভেতরে পরবর্তীতে প্রচন্ড রকম অহমিকা চলে আসে এবং তিনি একটা দলীয় অবস্থান নিয়ে নেন। আবার যেটা হয়েছে যে পরবর্তীতে আমরা যে পরিমাণ দুর্নীতির কথা শুনেছি, এইটা খুবই দুর্ভাগ্যজনক এবং এই ধরনের ব্যক্তির বিচার হওয়াটা খুবই দরকার, খুবই দরকার। এবং এই সাথে আমার কাছে আরো মনে হয় যে এই যে আমরা বিভিন্ন জায়গাতে যে আমাদের সেনা প্রধান, আমাদের পুলিশ প্রধান, আমাদের প্রধান বিচারপতি, তারা যে পেশাদারিত্বের পরিচয় দেবেন সেটা কিন্তু আমরা অনেক সময় দেখি। যে আপনি এই 5ই আগস্টের পরে তো আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি সবাইকে আপনি হাত কড়া পরিয়ে দিলেন। তা আপনার ইউনূস সাহেবের সময় যে আপনার প্রধান বিচারপতি ছিলেন, তিনি তো পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন, কারণ ওই সময়টা কিন্তু আপনি জেলে ছিলেন এবং তখন কিন্তু তার যে উপদেষ্টা তারা সবাই বলেছিলেন যে জামিনও দেওয়া যাবে, মিথ্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিনও দেওয়া যাবে। এবং ওই সময় আপনার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, উনার যে উনি ত্রয়োদশ সংশোধনী সেটাকে বাতিল করে রায় দিয়েছিলেন, সেটার সমালোচনা আছে, সমালোচনা আমরাও করি, তো তার জন্য তো আপনি তাকে হাত কড়া পরিয়ে জেলে নিতে পারেন না। তো সেই কারণে যে ভবিষ্যতে তার বিচার হবে না সেটা তো বলা যায় না। কিংবা বর্তমানে যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি যে ভোট করেছেন সেই ভোট নিয়েও তো সেখানে টিআইবি বলছে যে 22 কত শতাংশ আপনার জাল ভোট হয়েছে, এবং সেখানেও অনেক অভিযোগ আছে। আপনি যে সমস্ত অভিযোগের কারণে আজকে আপনি আওয়ামী লীগের সরকারকে দোষারোপ করছেন, একই কারণে তো আপনার ইউনূস সাহেবের সময়কার প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি, তারাও তো জেলে চলে যেতে পারে। সুতরাং এই ধরনের নজিরগুলো কিন্তু আমাদের জন্য ভালো হবে। এবং একই সঙ্গে আরেকটা এক্সাম্পল আপনার সামনে তুলে ধরতে চাই, যে অথবা আবুল বারকাত দুর্নীতির একটি মামলায় তাকে অ্যারেস্ট করা হলো গত জুলাইয়ের দিকে, সম্ভবত 2025-এর জুলাই, প্রায় 10 মাস, 10.5 মাস পরে তার জামিন মিলল, তাও আপিল বিভাগের মাধ্যমে। এবং জামিনের সঙ্গে সঙ্গে আবার ডিবি পুলিশের পক্ষ থেকে তাকে নতুন করে জুলাই হত্যাকাণ্ডে জড়িয়ে ফেলা হলো। নিউ মার্কেট থানাধীন একজন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার নাকি সম্পৃক্ততা ছিল, তিনি নির্দেশ দিয়েছেন, উস্কানি দিয়েছেন, যদিও নিম্ন আদালতের মাধ্যমে তার জামিন হয়েছে আজ। আপনি যে বলছেন যে আমাদের মামলার ক্ষেত্রে অনেক ধরনের এমবার্গো ছিল, কড়া নির্দেশ ছিল, এরকম আরো অনেকে মামলার ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ে, ডক্টর ইউনূস সরকারের উচ্চ পর্যায় থেকে নিষেধাজ্ঞা ছিল যে কোনো অবস্থা যেন কিছু না করা হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে যে মামলাগুলো হয়েছে, নিম্ন আদালত থেকে তেমন কাউকে জামিন দেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই, কিন্তু অথবা আবুল বারকাতের ক্ষেত্রে আবার সেটি হলো। তার মানে সবকিছুই সরকার যা চাইবে তাই হবে, বিষয়টি কি এরকম? বিষয়টা এরকমই, কারণ আমরা আসলে 5ই আগস্টের পরে যে সংস্কার এবং নতুন বন্দোবস্তের কথা বলেছি, হ্যাঁ, ইউনূস সাহেব তো সেটা বলে পুরো জাতির সাথে প্রতারণা করেছেন। তিনি তো প্রত্যেকটা ক্ষেত্রে আইন শৃঙ্খলা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, পররাষ্ট্রনীতি, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা গোলামীর চুক্তি করা, প্রত্যেকটা জায়গাতেই তিনি ফেল করেছেন। এবং এখন তো আপনার যে হামে যে এতগুলো শিশু মারা গেল, এইটার দায় এটা তো আপনি 2, 3, 4, 5 কিংবা 7, 8, 9, 10টা বাচ্চা না, এটা প্রায় সরকারি হিসেবে 700 শিশু মারা গেছে। এইটা তো ভয়াবহ এক অপরাধ। এবং সেটার কারণে তো আপনি যদি 8 দিনের যে 6টা শিশু মারা গেল, সেখানে যে আপনি তার সমস্ত কিছু বাতিল করে দিলেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও তো হওয়াটা উচিত। হ্যাঁ, তো এইটা 6টা শিশুর মৃত্যুর ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া হয়, 700 শিশুর হামের যে মৃত্যু হলো, কারো মৃত্যু হয়েছে হামে, কারো উপসর্গে, হামের উপসর্গে, এবং সেটা আমরা জানি যে ইউনিসেফের যে প্রধান, তিনি একদম প্রকাশ্যে আপনার সংবাদ সম্মেলন করেই বলেছেন যে তারা বারবার ইউনূস সরকারকে সতর্ক করেছেন
যে এটার কিন্তু যে সুদূর প্রসারী ফলাফল সেটা কিন্তু একদম ভালো হবে না, এবং সেটা হবে ক্যাটাস্ট্রফিক, খুবই বিপর্যয়কর। এবং আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে একটা দেশের ভিতরে, মানে শান্তিপূর্ণ একটা দেশ, সেখানে 700 শিশু এভাবে মারা গেল, মানে এরকম একটা লোকের অবহেলার কারণে এই ইউনূস সরকার, তার স্বাস্থ্য উপদেষ্টা। এবং তার জন্য আমি আরেকটা আরেকটা বিষয় একটু মানে আমার মাথায় যেটা খেলা করছিল কয়েকদিন ধরে শেয়ার করি। দেখুন, এই রাষ্ট্র তো অবশ্যই আইন আনুক চলে না, এটা প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা। তার মধ্যেও সেটি রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে হোক, কিংবা সেটি -2 ফর্মুলার জায়গা থেকে হোক, বা যে ফর্মুলা থেকে হোক, খালেদা জিয়াকেও জেলে থাকতে থাকতে হয়েছে, তাই না? সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, ওয়ান লীগের সরকারের সময় হয়েছে। শেখ হাসিনাকেও জেলে যেতে হয়েছে, আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকেও জেলে থাকতে হয়েছে ওয়ান লীগের সময়। হ্যাঁ, অর্থাৎ মানে দলের যারা প্রধান কিংবা যারা সাবেক প্রধানমন্ত্রী, তাদেরকেও জেলে যেতে হয়, কিন্তু ডক্টর ইউনূস কে স্পর্শ করার সাহস এখনো পর্যন্ত কেউ পাচ্ছে না। বিষয়টি আসলে মানে রহস্যটা আসলে কোথায়? না, আমার কাছে মনে হয় যে এক ধরনের সমঝোতা তো ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির তো হয়েছে। তাদের যে সম্পর্কটা, সেটাকে আমি সেটাকে বলতে চাই ক্যারট অ্যান্ড স্টিক। ইউনূসের বিপক্ষে যে আপনার স্বাধীন চেতা মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের তো নানাভাবে আপনার জেলে পুরে রাখা হয়েছে, তাদেরকে নানাভাবে ভয়ের মধ্যে রাখা হয়েছে। সুতরাং তার ভেতরেও কিন্তু আপনি দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মানববন্ধন হয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে যে হামের ব্যাপারে, যে এটার জন্য যারা দোষী তাদেরকে যেন আহ, আইনের আওতায় আনা হয়। তো আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো মোটামুটি একটা নিরাপত্তার মধ্যে আছেন, কিন্তু বেশি দিন তিনি সেটা থাকতে পারবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের ভেতরেও না, তিনি পৃথিবীর যে কোনো জায়গাতে, আপনি সেটা নিউ ইয়র্ক হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, কিংবা জাপান হোক, উনার 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 এরপরে উনার যে সমস্ত জায়গাতে উনি কনফারেন্সে যাবেন কিংবা কাজ করতে যাবেন, সেখানে কিন্তু বাঙালি অভিবাসী যারা, তারা কিন্তু বিক্ষোভ দেখাবে। হ্যাঁ, তিনি কিন্তু সেই আহ, সেই সেই আহ, প্রতিবাদের মুখে তাকে পড়তে হবে। এবং বিষয়টা হচ্ছে যে আজকে হয়তোবা 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, কতদিন, 3 মাস 6 মাস, কিন্তু আসলে সময়টা তো মানে 2-1 দিন কিংবা রাতারাতি খুব বেশি সময় না, অনেক সময় পড়ে আছে, অনেক সময় পড়ে আছে। এবং আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই বিচারটা এড়াতে পারবে না। আজকে না হলে 2 বছর পরে হবে, 2 বছর পরে না হলে 5 বছর পরে হবে, বিচার তার হবে। মানে তিনি এত এত অপকর্ম করেছেন, একদিকে সংবিধান লঙ্ঘন লঙ্ঘন